আজকে লাইফ সায়েন্স ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা এভলিউশন বা অভিব্যক্তি। গত পরশুদিন আমি অভিব্যক্তির প্রথম ক্লাস নিয়েছিলাম, যেখানে ফসিলস পর্যন্ত ডিসকাস করা হয়েছিল। সমস্ত অভিব্যক্তির প্রমাণের টপিকগুলো 1, 2, 3, 4 করে ডিসকাস করে দিয়েছিলাম। আজকে ছোট্ট টপিক বাকি আছে। কী টপিক? প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তন, মানুষের বিবর্তন দুটোই কিন্তু আমার সিলেবাসে রয়েছে। এই ঘোড়ার বিবর্তনে অতটা ডিটেলসে নেই, মানুষের বিবর্তন কিন্তু ডিটেলসে রয়েছে। এই ঘোড়ার বিবর্তন আর মানুষের বিবর্তন পড়া হয়ে গেলে এবার যেটা পড়বো সেটা অভিব্যক্তির তত্ত্ব, ল্যামার্ক আর ডারউইন। এইটা কমপ্লিট করলে আমাদের এই দুটো টপিক শেষ হয়ে যাবে। চলো প্রত্যেকে হেডিং করো যে এভলিউশন অফ হর্স বা ঘোড়ার বিবর্তন। এই ঘোড়ার বিবর্তন ব্যাপারটা কি? দেখো, যদি এই ঘোড়া নিয়ে আলোচনা করা হয়, ঘোড়া হচ্ছে আমাদের হিউম্যান যে সভ্যতা, মানুষের সভ্যতা, সেই সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে ঘোড়া জড়িত। এবং জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে দেখা গেছে যে ঘোড়া বিভিন্ন যুগে কি নামে পরিবর্তিত হয়ে বর্তমান যে ইকুয়াস, বর্তমান আধুনিক ঘোড়াকে ইকুয়াস বলা হয়, সেই ইকুয়াস থেকে এসেছে। এই পরপর ক্রমটা আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ওকে, চলো প্রথমে 1, 2, 3, 4 করে নিচের দিকে লিখে নেব, এদিকে যুগ লিখব। ওকে, চলো ফার্স্টে লেখো একদম আদিম প্রজাতির যে ঘোড়া, তাই কি বলা হয়? তাকে বলা হচ্ছে ইওহিপ্পাস। 1 নম্বর দিয়ে নোট ডাউন করো, ইওহিপ্পাস। পর একদম মনে রাখবে, ইওহিপ্পাস। একটু মনে রাখতে সমস্যা হতে পারে, কিন্তু মনে রাখা উচিত। 2 নম্বর হচ্ছে জাস্ট এর পরের, ইওহিপ্পাসের পরে অরোহিপ্পাস। নোট ডাউন করো। দেখো, যারা প্রপার সায়েন্সের স্টুডেন্ট নয় তাদের ক্ষেত্রে একটু এগুলো মনে রাখতে সমস্যা হবে, একটু ভালো করে পড়ে নাও, মুখস্থ করে নেবে, অসুবিধা হবে না। ফার্স্ট ইওহিপ্পাস, তারপর অরোহিপ্পাস। 3 নম্বর ঠিক এর পরের যে এভলিউশনের মাধ্যমে যে নতুন প্রজাতি সৃষ্টি হয়েছে তার নাম এপিহিপ্পাস। এপিহিপ্পাস কোশ্চেন কেমন আসে আমি আগে লিখিয়ে নিই, তারপরে বলবো। এপিহিপ্পাস। এপিহিপ্পাসের পরে 4 নম্বর নোট ডাউন করে লিখবে মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস। প্রত্যেকটা 1, 2, 3, 4 কিন্তু ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস লিখিয়ে দিই, এই যে প্রথম 3টে ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস, এই 3টে একটি বিশেষ যুগে বর্তমান। লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। ইওসিন যুগ, ইওসিন যুগ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোশ্চেন কেমন আসে আমি একটু পরে ডিসকাস করছি, তাহলে এটা লিখে নাও যে ইওসিন যুগ হয়েছে। প্রত্যেকে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। এবার নেক্সট মেসোহিপ্পাসের পরে তীরচিহ্ন দিয়ে লেখো যে মায়োহিপ্পাস। 5 নম্বর মায়োহিপ্পাস। মায়োহিপ্পাস লিখেছো। মায়োহিপ্পাসের পর লেখো, আচ্ছা এই দুটো একটা যুগের নাম লিখে নাও, অলিগোসিন যুগ। অলিগোসিন যুগ। ওকে, প্রথম 3টে অরো আর এপি, এরা ইওসিন যুগ, আর এটা কি? এটা হচ্ছে অলিগোসিন যুগ। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, প্যারাহিপ্পাস। দেখো আর পাক্কা 2 মাস বাকি পরীক্ষার, একটু ভালো করে প্রত্যেকে পড়তে থাকো। প্যারাহিপ্পাস। প্যারাহিপ্পাসের পরে কে? 7 নম্বর নোট ডাউন করবে মেরিহিপ্পাস। স্পেলিং একটু দেখে শুনে লেখো, উচ্চারণ যেন ঠিক করে করতে পারো। মেরিহিপ্পাস। মেরিহিপ্পাসের পরে কে? 8 নম্বর লিখে নাও, প্রোটোহিপ্পাস। আর পাক্কা 2 মাস বাকি পরীক্ষা, একটু ভালো করে দেখে নিও। প্রোটোহিপ্পাস। এই যে প্যারাহিপ্পাস, মেরিহিপ্পাস, প্রোটোহিপ্পাস, এই 3টে কোন যুগে অবতীর্ণ হয়েছিল? জীবাশ্মের প্রমাণের মাধ্যমে জানতে পারি যে এদের মায়োসিন যুগে এদের অস্তিত্ব আছে, অস্তিত্ব ছিল, মায়োসিন যুগ। ওকে, হয়েছে। চলো নেক্সট 9 নম্বর প্রোটোহিপ্পাসের পরে লিখে রাখো, 9 নম্বর লিখে রাখো পায়োহিপ্পাস। নোট ডাউন করবে যে প্রোটোহিপ্পাসের পরে প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস। ওকে, প্লায়োহিপ্পাসের পরে কে? 10 নম্বর নোট ডাউন করবে, 11টা টোটাল সিকোয়েন্স, যে প্লেসিপস। প্লেসিপস। এই প্লায়োহিপ্পাস আর প্লেসিপস এরা দুজন প্লায়োসিন যুগ। ওকে, এরা দুজন কি? এরা দুজন প্লায়োসিন যুগ। হ্যাঁ কি না? মনে থাকবে। লাস্ট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, 11 নম্বর। 11 নম্বরের নাম কি? ইকুয়াস।
ইকুয়াস, এই ইকুয়াসটাকে বক্স করে রাখো, ব্যাকরে লিখে রাখো বর্তমান ঘোড়া। তাহলে আদিম লগ্ন থেকে যে ঘোড়ার বিবর্তন দেখলাম তার মধ্যে আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। এটা কোন যুগে? এটা হচ্ছে লিখে নাও প্লিস্টোসিন যুগ, প্লিস্টোসিন যুগ। তাহলে দেখো তোমরা প্রত্যেকে নোট ডাউন করলে এই সিকোয়েন্স থেকে কীরকম কোশ্চেন আসে। দেখো বলবে ঘোড়ার বিবর্তনে নিচের কোন জীবাশ্ম বা কোন ধরনটি প্লায়োসিন যুগে পাওয়া যায়? তাহলে তোমাকে 4টে অপশান দিল, ধরো প্লেসিপস, পায়োহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিহিপ্পাস। তখন প্লায়োসিন যুগে কে পাওয়া যাবে? মেরিহিপ্পাস। তাহলে তোমাদের মনে রাখতে হবে কী হবে, এই 1 থেকে 11 তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখেছি, ইওহিপ্পাস থেকে একদম ইকুয়াস, এই 11টা সিকোয়েন্স পড়তে হবে। শুধু সিকোয়েন্স 1 2 3 4 যেমন পড়তে হবে, তার সঙ্গে কোনটা কোন যুগে আবিষ্কার হয়েছিল বা কোন যুগের বিবর্তনের একটি ধারা, এটাও কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? এই হলো আমার টোটাল ঘোড়ার বিবর্তন। কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তার মধ্যে এই কোশ্চেনটা খুব আসে যে বর্তমান ঘোড়ার নাম কি, এটা কোন যুগে অবতীর্ণ হয়? তাহলে বর্তমান ঘোড়ার নাম ইকুয়াস, এটি প্লিস্টোসিন যুগ। আর একটা কোশ্চেন আসে আদিমতম ঘোড়ার নাম কি? তখন কি হবে? তখন নাম হবে ইওহিপ্পাস, যা ইওসিন যুগে আবির্ভূত হয়েছিল। হ্যাঁ কি না? তাহলে যুগ অনুযায়ী সিকোয়েন্সগুলো কারো কোনো সমস্যা নেই আশা করি। হ্যাঁ কি না? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো এই টপিকের পরে মানুষের বিবর্তন। এই মানুষের বিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। নোট ডাউন করো মানুষের বিবর্তন। মানুষের বিবর্তন কিন্তু ঘোড়ার থেকে আমি শুধু ঘোড়ার নামগুলো বললাম, মানুষের নাম তো বলবোই, নামের সঙ্গে বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। মানুষের বিবর্তন, এভলিউশন অফ হিউম্যান, লিখে নাও মানুষের বিবর্তন। দেখো মানুষের বিবর্তনে পরপর টোটাল 8 জনের 8টা টপিকের নাম আমরা পড়ব। কোন যুগে আবির্ভাব হয়েছিল, সেই সময় তাদের বৈশিষ্ট্য কী ছিল, পরপর আমরা আলোচনা করব। ওকে চলো নেক্সট। ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে, 8খানা কিন্তু এর। ফার্স্ট নোট ডাউন করো ড্রায়োপিথেকাস। ড্রায়োপিথেকাস, ড্রায়োপিথেকাস নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন যদি আসে সব সৃষ্টির আদি লগ্নে মানুষের ওই ব্যক্তিতে নাম কী ছিল, তখন কি হবে? ড্রায়োপিথেকাস। এবার এই ড্রায়োপিথেকাসের কোন যুগে আবির্ভূত হয়? খুব ইম্পর্ট্যান্ট। ড্রায়োপিথেকাস আবির্ভূত হয় মায়োসিন যুগে। ওকে, মায়োসিন যুগে আবির্ভাব ঘটে হচ্ছে। নেক্সট, এদের খাদ্য কী ছিল, এরা কী খাদ্য হিসেবে গ্রহণ করতো? লিখে নাও ফল ও পাতা। ফল ও পাতা, অর্থাৎ এরা বলতে পারি তৃণভোজী ছিল। ওকে, এবার চলাফেরার ধরন কিন্তু ইম্পর্টেন্ট। এরা কি আঙুলের ওপর ভর দিয়ে চলাফেরা করতো। নোট ডাউন করে নাও বৈশিষ্ট্য, আঙুলের ওপর ভর দিয়ে চলাফেরা করতো, ভর দিয়ে চলাফেরা করতো। খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকে খাতায় নোট ডাউন করো, আঙুলের ওপর ভর দিয়ে চলাফেরা করতো। দেখো ছোট্ট টপিক আমার আজকে বাকি আছে, মানুষের বিবর্তন কমপ্লিট হলে বিবর্তনের তত্ত্ব পূর্ব শেষ হয়েছে। চলো দেখো নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, এদের নখ ছিল, মুখবিবর প্রশস্ত ছিল এবং এরা একটা জিনিস সমস্যার ব্যাপার, এরা সোজা হয়ে দাঁড়াতে অক্ষম ছিল। নোট ডাউন করে নাও, সোজা হয়ে দাঁড়াতে অক্ষম, সোজা হয়ে দাঁড়াতে অক্ষম ছিল। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে। চলো 2 নম্বর, ফার্স্টের টপিক হচ্ছে ড্রায়োপিথেকাস। এরপর নোট ডাউন করো রামাপিথেকাস। রামাপিথেকাস, ওকে, ড্রায়োপিথেকাস, তারপর নোট ডাউন করবে রামাপিথেকাস। দেখো এই পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাপার খুব একটা পার্থক্য হয় না। বেশিরভাগ যারা জিএনএম এএনএম এতদিন ধরে করেছে বেশিরভাগ কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের। ওই জন্য বলছি যে টপিকগুলো বলছি একটু ভালো করে শুধু মুখস্থ করে দাও। ওকে চলো, রামাপিথেকাস কোন যুগে? একই যুগে, দ্যাট ইজ মায়োসিন যুগ। মায়োসিন যুগ। এদের খাবার কি ছিল? এদের খাবার একটু খাদ্যাভ্যাসে পরিবর্তন হলো। এদের খাবার আগে যেমন ফল ও পাতা খেত, এরা বিভিন্ন ধরনের বীজ ও বাদাম এদের প্রধান খাবার হলো। নোট ডাউন করো, বিভিন্ন বীজ ও বাদাম। ওকে চলো, এদের অনেকটা এদের একটা জিনিস বৈশিষ্ট্য যেটা খুব গুরুত্বপূর্ণ, এদের চোয়ালের দাঁত বেশ বড়। নোট ডাউন করলাম, চোয়ালের
চোয়ালের দাঁত বড় প্রকৃতির ও বড় আকৃতির। যেহেতু ভালো করে শোনো, বীজ বা বাদাম খেতে হতো, তাহলে এদের দাঁতের খুব প্রয়োজনীয়তা খুব ছিল। আমরা জানি অভিযোজনের একটা বৈশিষ্ট্য কি, যে অঙ্গকে আমরা বারবার ব্যবহার করব তার আকৃতি বাড়ে বা সেটা শক্তিশালী হয়, তার ফলস্বরূপ হচ্ছে চোয়ালের দাঁতের আকৃতি বা সাইজ ধারালো হচ্ছে, বড় হচ্ছে। হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই। নেক্সট দেখো লেখা হয়েছে প্রত্যেকের, প্রথম ড্রায়োপিথেকাস, তারপর রামাপিথেকাস। নেক্সট নোট ডাউন করো অস্ট্রালোপিথেকাস। নেক্সট নোট ডাউন করবে 3 নম্বর অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস নামগুলো ভালো করে নোট ডাউন করো, পড়লেও মুখস্থ হয়ে যাবে। অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস। এই অস্ট্রালোপিথেকাস কোন যুগে আবির্ভূত হয়? লিখে রাখো প্লায়োসিন যুগ, লিখে রাখো প্লায়োসিন যুগ, প্লায়োসিন যুগ। ওকে, এবার এখান থেকেই আমাদের দেখা যাচ্ছে যে এমন আমরা জীবাশ্ম পাচ্ছি যেখান থেকে মস্তিষ্কের আয়তন জানা যায়। লিখে নাও অস্ট্রালোপিথেকাসের মস্তিষ্কের আয়তন আমরা জানতে পেরেছিলাম, যেটা ড্রায়োপিথেকাসের জানতে পারিনি। এর মস্তিষ্কের আয়তন কত? এর মস্তিষ্কের আয়তন 450 থেকে 600 কিউবিক সেন্টিমিটার, যেটাকে আমরা সিসি বলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এরা সম্পূর্ণ নোট ডাউন করো তৃণভোজী, এরা সম্পূর্ণ তৃণভোজী। হ্যাঁ কি না? হচ্ছে। চলো, এরা কিন্তু মানুষের মতো দাঁড়াতে সক্ষম ছিল, খুব গুরুত্বপূর্ণ। এরা মানুষের মতো দাঁড়াতে সক্ষম। তাহলে কোশ্চেন আসে যে কোন বৈশিষ্ট্য থেকে দাঁড়াতে সক্ষম হচ্ছে? সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দাঁড়াতে সক্ষম ছিল। ওকে, এটা কিন্তু মনে রেখো হচ্ছে। চলো নেক্সট আমার যেটা জানার দরকার আছে দৈর্ঘ্য। এদের দৈর্ঘ্যটা কিন্তু ইম্পর্টেন্ট, আস্তে আস্তে দৈর্ঘ্য যেমন জানতে হবে, নোট ডাউন করে নাও। এদের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 মিটার, যেটাকে 150 সেন্টিমিটার বলতে পারি, যেটা বর্তমান হাইটের তুলনায় কিন্তু অনেকটাই কম। গড় উচ্চতা কিন্তু বেশ কম। ওকে, এদের গড় উচ্চতা 1.5 মিটার, বা যেটাকে আমরা বলতে পারি 150 সেন্টিমিটার। ভাবো 150 সেন্টিমিটার এখন হাইট ভাবাই যায় না, তো 150 সেন্টিমিটার হাইট মানে বেশ কম হচ্ছে। চলো, তাহলে অস্ট্রালোপিথেকাস নোট ডাউন করেছো। এরপরে 4 নম্বর নোট ডাউন করবে হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস। ওকে, এই হোমো হ্যাবিলিস কি? প্রথমেই যেটা জানার দরকার, হোমো হ্যাবিলিস কোন যুগ? লিখে নাও প্লিস্টোসিন যুগ। প্লিস্টোসিন যুগ। ওকে, তাহলে হোমো হ্যাবিলিস প্লিস্টোসিন যুগ। এবার যেটা জানার দরকার, প্রত্যেকেই বলেছি যে এই অস্ট্রালোপিথেকাস ঠিক আগেরটার থেকে এই পরপর যে আরও 5টা বলবো, তাদের কিন্তু মস্তিষ্কের যে আয়তন, এটা কিন্তু পরপর জানতে হবে, কারণ জীবাশ্ম থেকে এদের মস্তিষ্কের আয়তন আমরা জানতে পারছি। নোট ডাউন করে নাও মস্তিষ্কের আয়তন। হোমো হ্যাবিলিসের মস্তিষ্কের আয়তন, এটা কিন্তু কোশ্চেন আসে, দ্যাট ইজ 735 সিসি। ওকে, ইম্পর্ট্যান্ট। এরপর যেটা জানার দরকার যে খাদ্যাভ্যাস। এবার দেখা যাচ্ছে এই হোমো হ্যাবিলিস থেকে এরা কিন্তু মাংসাশী। তাহলে কোশ্চেন আসে যে কোন বৈশিষ্ট্য থেকে বা কোন জায়গা থেকে এরা মাংস গ্রহণ আরম্ভ করছে? তাহলে সেটা কি? হোমো হ্যাবিলিস। তার আগে যেটা বললাম ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কী ছিল? তৃণভোজী ছিল। এই হোমো হ্যাবিলিস থেকে এরা কিন্তু মাংস খাওয়া বা কোনো প্রাণীর মাংস খাওয়া স্টার্ট করছে। ওকে, চলো এবার নোট ডাউন করো, লিখে নাও এরা শিকারে সক্ষম। এটা তো হতেই হবে, কারণ কোনো প্রাণীর মাংস খাওয়ার জন্য শিকার করাটা ইম্পর্টেন্ট। নোট ডাউন করো এরা শিকারে সক্ষম হয়েছে। নোট ডাউন করো। নেক্সট দৈর্ঘ্য। দেখো এদের দৈর্ঘ্যও বলা যায় 1.5 মিটার বা 150 সেন্টিমিটার। অসুবিধা নেই কিছু। চলো, খুব গুরুত্বপূর্ণ পরের টপিক, পরের 5 নম্বর নোট ডাউন করো হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস। দেখো এই নামগুলো ইম্পর্টেন্ট, নামের সঙ্গে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। এটা কোন যুগে? সেম একই, নোট ডাউন করো প্লিস্টোসিন যুগ।
নোট ডাউন করবে প্লিস্টোসিন যুগ। হচ্ছে চলো, এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এর আবার দুটো ভাগ হয়। দুটো ভাগ বলতে কি, এর না আর একটা এই প্লিস্টোসিন যুগেরই এর এই হোমো ইরেক্টাসের মধ্যেই আরেকটি বিশেষ ধরনের মানুষের আবির্ভাব দেখা যায়, যাদেরকে কি বলা হয়, যাদেরকে বলা হয় পিকিং মানুষ। খুব গুরুত্বপূর্ণ, পিকিং মানুষ। এই পিকিং মানুষের কোশ্চেন কিন্তু আসে যে পিকিং মানুষ কার অন্তর্ভুক্ত, এটা কিন্তু হোমো ইরেক্টাসের অন্তর্ভুক্ত। বোঝা গেল, এই পিকিং মানুষদের কোশ্চেন কিন্তু আসে। এই পিকিং মানুষ ছাড়াও আর একটা দেখা যায়, সেটা হচ্ছে জাভা মানুষ। জাভা দ্বীপপুঞ্জ থেকে যে মানুষের জীবাশ্ম পাওয়া যায় তাকে বলা হয় জাভা মানুষ। এই হোমো ইরেক্টাসের মধ্যে পিকিং মানুষ ও জাভা মানুষ দুটোই কিন্তু অন্তর্ভুক্ত। ভালো করে শুনে রাখো, আমরা এটা তো মানুষের যে বৈশিষ্ট্য আলোচনা করছি, এটা কিসের রেসপেক্টে, যেরকম জীবাশ্ম আবিষ্কার হয়েছে তার রেসপেক্টে। জাভায় যে মানুষের জীবাশ্ম পাওয়া গেছে যাকে কি বলা হচ্ছে, তোমার জাভা মানুষ। আর পিকিং মানুষের বলতে কি, একটু অন্যরকম বৈশিষ্ট্যসম্পন্ন, মস্তিষ্কের ধারণ ক্ষমতা তুলনামূলক কিছুটা বেশি, এরকম যখন পাওয়া গেছে তাকে কি বলা হচ্ছে, পিকিং মানুষ। হচ্ছে চলো, নেক্সট এর বৈশিষ্ট্য নোট ডাউন করো। মস্তিষ্কের আয়তন। দেখো, মস্তিষ্কের যে আয়তন নর্মাল ক্ষেত্রে 600 থেকে 700, আগের হোমো হ্যাবিসলিসের মতোই, কিন্তু পিকিং মানুষের ক্ষেত্রে কিছুটা বেশি। লিখে নাও 600 থেকে 700 সিসি, এটা সাধারণ ক্ষেত্রে। আর একটা লিখে নাও যে প্রায় 850 থেকে 1200 সিসি, কার ক্ষেত্রে, ব্যাকেট লিখে নাও পিকিং মানুষের ক্ষেত্রে। কোশ্চেন কিন্তু বারবার এসেছে বিভিন্ন পরীক্ষায় যে পিকিং মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের আয়তন কত, দ্যাট ইজ 850 থেকে 1200 সিসি। এবার খাদ্যাভ্যাসের কথা যদি বলি, এরা সর্বভুক, অর্থাৎ শুধু তৃণভোজী নয়, শুধু মাংসাশী নয়, তৃণভোজী মাংসাশী ক্ষেত্র বিশেষে এদের সব রকম খাদ্যাভ্যাসের কথা আমরা জানতে পারছি। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট দেখা যায়, যেটা কিন্তু এখানে একটা আনসার্টেন ব্যাপার, এদের দৈর্ঘ্য যে জীবাশ্মগুলো আবিষ্কৃত হয়েছে, দেখা যাচ্ছে এদের দৈর্ঘ্য কিন্তু তুলনামূলক আগেরগুলোর থেকেও কম হচ্ছে, দ্যাট ইজ 1 to 1.5 মিটার, মানে বলতে পারি 100 থেকে 150 সেন্টিমিটার। হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা না জানার দরকার আমাদের 6 নম্বর, আর দুটো বাকি আছে, সেটা লিখে রাখো। নিয়ানডারথালেন্সিস এর নাম কিন্তু তোমাদের একটু ভালো করে জানতে হবে, ভালো করে নোট ডাউন করবে। এটা অ্যাকচুয়ালি হোমোসেপিয়েন্স। এই হোমোসেপিয়েন্স আমরা জানি, ওই হোমোসেপিয়েন্স হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। এই হোমোসেপিয়েন্স এখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এই 6 নম্বর পর্যায় থেকে। কিন্তু এই 6 নম্বর পর্যায়ে এর নাম কি, নিয়ানডারথ্যালেন্সিস। নোট ডাউন করো, নিয়ানডারথ্যালেন্সিস এর নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নামটা কিন্তু পড়তে হবে আমাদের, কারণ পরপর আমরা 6, 7, 8 হোমোসেপিয়েন্সই পড়ব, কিন্তু হোমোসেপিয়েন্সের মধ্যে যার নাম আমার জানার দরকার সেগুলো কি, নিয়ানডারথ্যালেন্সিস। তাহলে এই নিয়ানডারথ্যালেন্সিসের এদের বৈশিষ্ট্য কি, ভালো করে শুনে রাখো। এদের আবির্ভাব হয়েছে কোন যুগে, প্লিস্টোসিন যুগে। তবে প্লিস্টোসিন যুগের এইখান থেকে আমাদের টাইমটাও জানতে হবে, কি টাইম, বর্তমান প্রায় 1 লক্ষ থেকে 34,000 বছর পূর্বে। ওকে, 1 লক্ষ থেকে প্রায় 34,000 বছর পূর্বে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিস্টোসিন যুগে এর অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ কি না। এবার আমরা যেটা দেখব, এদের কিন্তু মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বা মস্তিষ্কের আয়তন অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের পিকিং মানুষ বা হোমো ইরেক্টাসের থেকে। নোট ডাউন করো, মস্তিষ্কের আয়তন কত, লিখে নাও মস্তিষ্কের আয়তন 1300 to 1600 সিসি, 1300 to 1600 সিসি। অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে, এরাও সর্বভুক। মানে সর্বভুক এমন একটা বৈশিষ্ট্য, একবার কারোর মধ্যে চলে এলে সেটা কিন্তু যায় না। ওকে, তাহলে অর্থাৎ এরা তৃণভোজী মাংসাশী উভয় বৈশিষ্ট্য সম্পন্ন। হচ্ছে কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে যে এরা কিন্তু কিছু বৈশিষ্ট্য বর্তমান নোট ডাউন করো, এরা গুহাবাসী, অর্থাৎ এরা দলবদ্ধভাবে কোনো পাহাড়ের গুহা অঞ্চলে বা জঙ্গলের গুহার মধ্যে বসবাস করত। এদের দেখা যাচ্ছে কি, এরা পশুর চামড়া, মানে পশুকে যখন শিকার করে খাদ্য গ্রহণ করে ফেলতো তাদের মাংসকে, তাদের যে অবশিষ্টাংশ চামড়া, সেই চামড়াকে বস্ত্র হিসাবে ব্যবহার করত। হচ্ছে লিখে নাও, পশুর চামড়াকে
পশুর চামড়াকে বস্ত্র হিসাবে ব্যবহার করত। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই গেল হচ্ছে হোমো সেপিয়েন্সের মধ্যে নিয়ান্ডারথালেন্সিসের আমাদের বৈশিষ্ট্য, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করে নাও এদের দাঁতের প্রকৃতি, লিখে নাও দাঁত বর্তমান মানুষদের মতো, লিখে নাও দাঁত বর্তমান মানুষের মতোই। হচ্ছে এই গেল আমাদের 6 নম্বর টপিক, 6 নম্বর সিকোয়েন্স, যেখানে হোমো সেপিয়েন্সের নিয়ান্ডারথালেন্সিস সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট আবার হেডিং করো 7 নম্বর হোমো সেপিয়েন্স, ব্যাকের দেখো ক্রো-ম্যাগনান। নেক্সট 7 নম্বর হেডিং করো, 7 নম্বর হেডিং করো যে হোমো সেপিয়েন্স ব্যাকের লিখে দাও ক্রো-ম্যাগনন। এই ক্রো-ম্যাগনন মানুষ জাস্ট আধুনিক মানুষের আগের পর্যায়। কোশ্চেন কিন্তু আসে জাস্ট আধুনিক মানুষ যেটা আমরা সম্বন্ধে আমরা যখন আধুনিক মানুষ তার ঠিক আগের পর্যায়। ওকে, যাকে আমরা বলছি কি ক্রো-ম্যাগনন। এটা কবে, এর আগমন কবে লিখে রাখো, কোনো যুগ আর বলার দরকার নেই, 34,000 বছর পূর্বে, হ্যাঁ কি না। নেক্সট নোট ডাউন করবে মস্তিষ্কের আয়তন, লিখে নাও 1650 সিসি। মস্তিষ্কের আয়তন নোট ডাউন করবে 1650 সিসি। ওকে, হ্যাঁ কি না। দেখা যাচ্ছে যে সমস্ত যে মানুষের যে আমরা পরপর সিকোয়েন্স পড়ছি এর মধ্যে এই ক্রো-ম্যাগনন মানুষের মস্তিষ্কের আয়তন সর্বাধিক, লিখে নাও সর্বাধিক, বর্তমান মানুষের থেকেও এদের ধারণ ক্ষমতা বেশি। ওকে, চলো নেক্সট, এরা বারবার আগেও বলেছি সর্বভুক, এরা পরপর ক্ষেত্রে প্রত্যেকটা সর্বভুক, কোনো অসুবিধার কথা নয়। এবার এদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 1.8 মিটার বা 180 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে হোমো সেপিয়েন্স বা আগেরটা নিয়ান্ডারথালেন্সিসের থেকেই দৈর্ঘ্যে আস্তে আস্তে এরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে লাস্ট আমাদের টপিক যে হোমো সেপিয়েন্স ব্যাকেরা লিখে রাখো বর্তমান মানুষ। হোমো সেপিয়েন্স ব্যাকেরা লিখে রাখো বর্তমান মানুষ। হোমো সেপিয়েন্স লাস্ট 8 নম্বর, ব্যাকেরা লিখে রাখো বর্তমান মানুষ। এই সিকোয়েন্স কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি। যেমন ঘোড়া ইম্পর্টেন্ট, ঘোড়ার ক্রোনোলজিক্যাল অর্ডার এভলিউশনের, সেমনি মানুষের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। হোমো সেপিয়েন্স বর্তমান মানুষ, দেখো বর্তমান মানুষের আবির্ভাব এইটা কতদিন আগে, এটা প্রায় 25,000 বছর পূর্বে, 25,000 বছর পূর্বে। নেক্সট যেটা জানার দরকার মস্তিষ্কের আয়তন, দেখো অবাক করা একটা ব্যাপার যে এভলিউশনের অগ্রগতি হওয়া সত্ত্বেও যে মস্তিষ্কের আয়তন ক্রো-ম্যাগননের থেকে কিছুটা কমে যাচ্ছে, দ্যাট ইজ 1200 থেকে 1600 সিসি। ওকে, হ্যাঁ কি না। দৈর্ঘ্য কিন্তু কিছুটা কমছে, নোট ডাউন করে নাও, 1.5 থেকে 1.8 মিটার। আর দেখা যাচ্ছে হ্যাঁ বর্তমানে এইটাই কিন্তু আমাদের প্রত্যেকের নারী পুরুষ নির্বিশেষে এটাই কিন্তু আমাদের হাইট, 150 থেকে 180 185 সেন্টিমিটারই কিন্তু হাইট হয়, এটাই কিন্তু অরিজিনাল দেখা যাচ্ছে, হ্যাঁ কি না। চলো নেক্সট নোট ডাউন করো এদের শারীরিক বৈশিষ্ট্য কীরকম, গঠনগত বৈশিষ্ট্য। বর্তমান আমরা প্রত্যেকে জানি যেরকম মেরুদণ্ড সুদৃঢ় বা মজবুত ও রিজু বলতে একদম সোজা, রিজু প্রকৃতির। এরা বুদ্ধিমান, বর্তমান মানুষ বুদ্ধিমান, যারা ব্রেনের প্রত্যেকটা অনুভূতিকে ব্যবহার করতে পারে। চাষবাস ও গৃহ নির্মাণে পটু, লিখে রাখো চাষবাস ও গৃহ নির্মাণে পটু, জাস্ট এইটুকু নোট ডাউন করলেই হবে, গৃহ নির্মাণে পটু। হয়েছে, এই গেল হোমো সেপিয়েন্স বা বর্তমান মানুষের বৈশিষ্ট্য। বলো তাহলে এই যে সিকোয়েন্স বললাম পরপর, ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথালেন্সিস, ক্রো-ম্যাগনন, বর্তমান মানুষ, এই 8খানা সিকোয়েন্স কিন্তু পরপর মনে রাখার প্রয়োজন। তার কী কী বৈশিষ্ট্য, কে কোন যুগে অস্তিত্ব দেখা গেছে, সেটা কিন্তু আমাদের পরপর কিন্তু ভালো করে মনে রাখা প্রয়োজন। এটা মনে রাখতে পারলে কিন্তু দেখতে পাবো যে আমাদের মানুষের যে বিবর্তন এটা কিন্তু কভার হয়ে যাবে। হয়েছে, আশা করি কোনো সমস্যা নেই। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, খুব কঠিন টপিক নয়, সহজ টপিক, সেটা হচ্ছে অভিব্যক্তির তত্ত্বাবলী বা অভিব্যক্তির তত্ত্ব। এটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট।
নোট ডাউন করো, অভিব্যক্তির তত্ত্ব। অভিব্যক্তির তত্ত্ব। দেখো অভিব্যক্তির তত্ত্ব বললে আমরা কোন কোন তত্ত্ব জানি, কোন কোন দুজন বিজ্ঞানী? একটা ল্যামার্কবাদ আর একটা কি, আর একটা ডারউইনবাদ। দেখো ল্যামার্কবাদ আমাদের জানতে হবে, ডিটেলস জানা না হলেও একটু জাস্ট উদাহরণসহ আমাদের মনে রাখতে হয়। ফার্স্ট নোট ডাউন করবে ল্যামার্কবাদ। ল্যামার্কবাদ, ওকে। এই ল্যামার্কবাদ কি? দেখো ল্যামার্ক বিজ্ঞানী সায়েন্টিস্ট ল্যামার্ক তার কোন বইতে এটা ধারণা দেন, এটা কিন্তু আমাদের জানার দরকার। ল্যামার্ক তার ফিলোজফি অফ জুলজি এই বইতে কিন্তু পুরোপুরি এই সম্বন্ধে ধারণা দেন। জাস্ট এটুকু লিখে রাখো বইটার নাম, জাস্ট এটা জিকের মতো প্রশ্ন, যে কোন বইতে নিয়ে আলোচনা করেন? ফিলোজফি জুওলজিক, সরি স্পেলিংটা ভুল লিখলাম, জুওলজিক, ফিলোজফি জুলজিক এই বইটায় ল্যামার্ক তার সম্পূর্ণ এই ল্যামার্কবাদের ধারণা দেন। এই ল্যামার্কবাদের ধারণা 4টি সূত্রের উপর ডিপেন্ডেন্ট। এই 4টি সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, ABCD করে লিখে রাখো। পরিবেশের প্রভাব, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো, অতটা গুরুত্বপূর্ণ নয়। পরিবেশের প্রভাব ও জীবের সচেষ্টতা, পরিবেশের প্রভাব ও জীবের সচেষ্টতা। তারপর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, ওকে। তারপরে নোট ডাউন করবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ওকে। আর ডি নোট ডাউন করবে নতুন প্রজাতির সৃষ্টি। দেখো এই 4টের প্রত্যেকটা ব্যাপারে একটু ব্যাখ্যা করে দিই। নতুন প্রজাতির সৃষ্টি, এই হলো ল্যামার্কবাদের 4টি বিশেষ সূত্র। তাহলে প্রথমে কি বললাম? পরিবেশের প্রভাব ও জীবের সচেষ্টতা। মানে কি? জীবের যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের জন্য দায়ীকে পরিবেশ, অর্থাৎ পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহের বিভিন্নভাবে কী বলবো একটা পরিবর্তন হওয়া প্রয়োজন। সেটা জীবদেহের হতে পারে, জীবদেহের কোনো অঙ্গের হতে পারে, কিন্তু পরিবর্তন হয় কার জন্য? পরিবেশের জন্য। এবার যেটা জানার দরকার, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার খুব গুরুত্বপূর্ণ। ক্রমাগত কোনো অঙ্গ যদি আমরা বারংবার ব্যবহার করি, তাহলে সেই জীবের সেই অঙ্গটি কী হয়? সুগঠিত হয়। অপরদিকে কোনো অঙ্গ যদি বহুদিন না ব্যবহার করি, তাহলে কি হয়ে যায়? সেটি হচ্ছে দুর্বল ও অক্ষম ও পরবর্তী ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এটা কি বলতে পারি? অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, যেটা আমরা আগের দিন ক্লাসে একটু আলোচনা করছিলাম। যে যেমন নৌকার মাঝি যদি তাদের কাজের দিক থেকে বা প্রফেশনাল দিক থেকে বলি, তাদের হাতে মাধ্যমে দাঁড় বহন করতে হয়, দাঁড় টেনে তাকে নৌকায় বা নদীতে এগিয়ে যেতে হয়। তাহলে এই যে হাতের ব্যবহার বারবার করছে, দেখা যাচ্ছে তাদের পায়ের তুলনায় হাত অনেক বেশি সুগঠিত হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে একটা অঙ্গের বারংবার ব্যবহারের ফলে সেই অঙ্গ সুগঠিত, বা একটি অঙ্গ ব্যবহার না করার ফলে সেই অঙ্গের কি হচ্ছে? দুর্বল, অবলুপ্তি ঘটছে, কি? অপব্যবহারের ফলে হয়েছে। এবার দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে। এর এক্সাম্পল কি? দেখা গেছে যে জিরাফের গলা লম্বা, আমরা প্রত্যেকে জানি। কেন লম্বা? যখন এক সময় সমস্ত তৃণভোজী প্রাণী মাটির কাছাকাছি ঘাস, বিভিন্ন ডালপালা, সবজি বা পাতা খেয়ে শেষ করে ফেলছিল, তখন জিরাফ কি আরম্ভ করে? জিরাফ আরম্ভ করে লাফিয়ে উঁচু অংশের ডালপালাগুলো খেতে। এই কারণে বারবার গলা উঁচু করে গলার ব্যবহারের ফলে জিরাফের গলা লম্বা হচ্ছে। সেটা সেকেন্ড ফর্মুলা, যে অঙ্গের ব্যবহার অপব্যবহার। দেখা গেল যেহেতু জিরাফের গলা লম্বা হচ্ছে, পরবর্তী জেনারেশন যখন জিরাফ জন্মগ্রহণ করছে, অটোমেটিক্যালি লম্বা বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করছে। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা অর্জন করা হলো সেটা বংশানুসরণ ঘটছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি? এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখা যাচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে। তাহলে একটা সময় ছোট গলা যুক্ত জিরাফ থাকলেও বর্তমানে সবাই সমস্ত
যে জিরাফ লম্বা গলাযুক্ত, তাহলে বলতে পারি নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি এটা? ল্যামার্কবাদ। তাহলে ল্যামার্কবাদের এই 4টে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন কেমন আসে বলে দেবে, নিচের কোনটি ল্যামার্কবাদের বৈশিষ্ট্য নয়, দিয়ে অন্য একটা বৈশিষ্ট্য অ্যাড করে দেবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? চলো নেক্সট আমার যেটা জানার দরকার, লাস্ট টপিক আজকের, ডারউইনবাদ। ল্যামার্কবাদ পড়লাম, নেক্সট নোট ডাউন করবে ডারউইনবাদ। চলো লাস্ট টপিক আজকের, নোট ডাউন করো ডারউইনবাদ। ডারউইনবাদ দেখো, ইংলিশ সায়েন্টিস্ট চার্লস ডারউইন, ইনি প্রকৃতিবিদ হিসাবে চারদিকে পর্যবেক্ষণ করতেন, ঘুরে বেড়াতেন। ইনি একটি গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন। মতবাদটা কোন গ্রন্থে প্রকাশ হয়েছে? মতবাদটা প্রকাশ হয়েছে, নোট ডাউন করো, অরিজিন অফ স্পিসিস। অনেকেই জানো এটা, অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই গ্রন্থে ওনার এই মতবাদ প্রকাশ হয়েছে, যে মতবাদটার নাম কি? ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। এর নাম কি? প্রাকৃতিক নির্বাচনবাদ, যাকে ইংলিশে বলতে পারি কি? ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে ডারউইনবাদের মতবাদ কী কী, এর পরপর কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর লিখে নাও, অত্যাধিক মাত্রায় জন্মহার। অত্যাধিক মাত্রায় জন্মহার। নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? চলো 2 নম্বর নোট ডাউন করবে, অস্তিত্বের জন্য সংগ্রাম। ওকে। সি নোট ডাউন করো, যে ভেদ বা প্রকরণ বলতে বড় কথা জীবদেহে পরিবর্তন। নোট ডাউন করো, জীবদেহে পরিবর্তন। ওকে, নোট ডাউন করেছো, জীবদেহে পরিবর্তনের পরে 4 নম্বর নোট ডাউন করবে, যোগ্যতমের উদ্বর্তন। প্রত্যেকটা এক্সপ্লেন করবো আমি। তারপরে ই দিয়ে নোট ডাউন করো, প্রাকৃতিক নির্বাচন। দেখো, তাহলে প্রথমে অত্যাধিক মাত্রা জন্মহার মানে কি, ভালো করে শোনো। তার মতে পৃথিবীর প্রতিটি জীবের সহজাত বৈশিষ্ট্য হলো যে প্রচুর পরিমাণে বংশবিস্তার করা। এর কারণ হিসেবে উনি কী বলেছেন? দেখো, বাস্তবে এই ঘটনা ঘটে না, কারণ উনি যেটার প্রমাণ পেয়েছিলেন যে কোনো যখন মাছ একটা ডিম পাড়ছে, প্রচুর ডিম পাড়ছে, সেখান থেকে একটা মাছ থেকে প্রচুর মাছ সৃষ্টি হচ্ছে, কিন্তু বর্তমানে অন্যান্য উন্নত প্রাণীর ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু খাটে না, তাই এটাকে বাদ দিতে পারি। ওকে, এবার চলেছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে একটা নির্দিষ্ট জায়গায় যখন প্রচুর প্রজাতি চলে আসছে, তাদের খাদ্য ও বাসস্থানের জন্য নিজেদের মধ্যে মারপিট করবে বা সংগ্রাম করবে। তাহলে এই সংগ্রাম আমার 2 প্রকার। কী বলতে পারবে? অন্তঃপ্রজাতি সংগ্রাম আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এই দুটো সংগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট। অন্তঃপ্রজাতি বলতে নিজেদের প্রজাতির মধ্যে, ওকে, আর আন্তঃপ্রজাতি বলতে অন্য একটা প্রজাতির মধ্যে সংগ্রাম। সেই সংগ্রামটা বলছে কি? অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ সংগ্রাম করে বেঁচে থাকা। তাহলে এই সংগ্রাম করতে হলে তাহলে কি দরকার হচ্ছে? মানুষ বলছি, কোনো জীব তাদের আচরণের পরিবর্তন ঘটছে, জীব দেহের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনটাকে বলা হয় ভেদ বা প্রকরণ। মনে থাকবে, বোঝা গেছে? এই পরিবর্তনটাকে বলা হয় ভেদ বা প্রকরণ। তারপর দেখা যাচ্ছে যে যারা সংগ্রামে জয়ী হবে তারা পরিবেশে থাকবে, যারা জয়ী হবে না তারা আস্তে আস্তে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যে জয়ী তাকে বলতে পারি যোগ্য, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? যে যোগ্য সে বেঁচে থাকবে, যে যোগ্য না সে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক নির্বাচন বলতে কোনটা? এই যে এতগুলো পদ্ধতির মাধ্যমে এটা প্রত্যেকটা প্রকৃতির উপাদান, প্রকৃতির মাধ্যমে যে নির্বাচন পদ্ধতি হচ্ছে, যে কে যোগ্য, কে পরিবেশে থাকবে, কে পরিবেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে, এটা ডিপেন্ড করছে কে? পুরোপুরি বাই দ্য নেচার।
তাহলে বা পরিবেশের দ্বারা, তাই কি বলছি আমরা, তাইকে বলছি প্রাকৃতিক নির্বাচন। কোনো অসুবিধা নেই, তাহলে ভালো করে শুনবে। এই প্রাকৃতিক নির্বাচনের পরেই আর একটা পয়েন্ট অ্যাড করে নাও EF দিয়ে, যে নতুন প্রজাতির সৃষ্টি। তাহলে যখন নতুন নতুন বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে নতুন প্রজাতির সৃষ্টি হতেই পারে। কার মাধ্যমে হবে? নোট ডাউন করে নাও, বংশগতির মাধ্যমে। দেখো, বংশগতির মাধ্যমে একটা জেনারেশান থেকে আর এক জেনারেশানের নতুন বৈশিষ্ট্য কিন্তু উৎপত্তি লাভ করবে। তাহলে এই গেল কি, এই গেল প্রত্যেকটা পেলাম হচ্ছে ডারউইনবাদ। হ্যাঁ কি না? তাহলে ল্যামার্কবাদ পড়লাম, ডারউইনবাদ পড়লাম, আমার কিন্তু টোটাল টপিক কমপ্লিট। আমি এরপরে তোমাদের এই টপিকের ওপর MCQ দেবো, যেটা পারবে করবে, না বলে আমি অ্যান্সার কি পাঠাবো, 30খানা MCQ আমি পাঠাবো, আজকে তুলে পাঠিয়ে দেবো, দেখে নাও। কোনো অসুবিধা হলে বলো, কোনো কোশ্চেন করতে চাইলে করো, যে কি বুঝতে পারছো না বা কোনো সমস্যা জিজ্ঞাসা করে নাও। কোনো প্রশ্ন আছে এই টপিক থেকে? প্রত্যেকে বোঝা গেছে? এস অর নো? চলো তাহলে আজ, হ্যাঁ কোনটা বলো, ন্যাচারাল কোনটা বলো, কী লেখা আছে বুঝলাম না। তারপরে ওপরে ন্যাচারাল সিলেকশন নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ দ্য স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন লেখা হয়েছে প্রত্যেকের। হ্যাঁ বলো প্রতি। হ্যাঁ, বংশগতি শুধু নয়, আমি চলতড়িৎ আর বংশগতি এই দুটোরই হাতের লেখা নোট লিখছি আমি। আমাকে একটু টাইম দাও, আমি হাতে লিখে আজকালের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? হাতে লেখা নোট, এই কারণে চলতড়িৎ আর বংশগতির MCQ দিয়ে নিই আমি ওটা নোট মানে হাতে লিখে পাঠাবো, তারপরে MCQ দেবো। হ্যাঁ বলো। কোনটার পাঠাইনি বলো তো? রিজনিংয়ের না? ওকে ঠিক মনে করেছো, আমি পাঠিয়ে দেবো, ঠিক মনে করিয়েছো, আমি পাঠিয়ে দেবো আজকে পাঠাবো। হ্যাঁ বলো। আপনি তো শব্দ চ্যাপ্টারটা পড়েছিলেন, তো ওইটার থেকে আপনি যে বইটা পড়েছেন, ওই যে তপতি পাবলিশার্সের কোশ্চেনগুলো যেটাতে ছিল, স্যার ওইটা তো শব্দ থেকে আরো অনেক এক্সট্রা কোশ্চেন ছিল, যেগুলোতে সেই অষ্টক, সুর, সমমেল, উপমেল, ওইগুলো থেকেও অনেক কোশ্চেন ছিল। ওই টপিকটা আমি আগে সিলেবাস শেষ করব আগে, কারণ আমি অত ভিতরে ঢুকলে না সিলেবাস টপিকটা শেষ করা খুব মুশকিল। আগে সিলেবাসটা আমি শেষ করে নিই, তারপরে চলতড়িতের কিছু ম্যাথ, শব্দের কিছু ম্যাথ, চলতড়িতের ম্যাথ, শব্দের ম্যাথ, সময় তোমার স্থিতি ও গতির ম্যাথ, ত্বরণের ম্যাথ, নিউটনের গতিত্বের ম্যাথগুলোকে লাস্টে একসঙ্গে করাবো। আগে আমাকে ফিজিক্যাল সায়েন্সের টপিকগুলো শেষ করে দাও, কেন এত বড় সিলেবাস, এত টপিক সব মানে একসঙ্গে এত জটিল ব্যাপারে যাচ্ছি না আমি। ওই জন্য আগে আমি এটাকে কমপ্লিট করি, তারপরে আমি যে চ্যাপ্টারগুলো ম্যাথ আছে, যেগুলো ম্যাথ লাগবে, সেগুলোকে আমি একসঙ্গে করিয়ে নেবো, ঠিক আছে? আমার মনে আছে, আমি জানি কোনগুলো আছে আমি জানি, ওই বইটা আমার কাছেও তো আছে, আমি জানি। ওকে, হ্যাঁ পড়ে রাখার দরকার। আমি ওগুলো লাস্টে যখন ম্যাথ ডিসকাশন করবো তখন আমি বলে দেবো, একটু পড়ে রাখা ভালো। কারণ কি জানো, মানে সিলেবাসের তো প্রপার কোনো যা বলা নেই, শব্দ এটুকুই বলা আছে, তাই যতটা ভিতরে ঢোকা যায়, যতটা জানানো দরকার, যতটা পড়া দরকার, পড়ে রাখা ভালো, বুঝতে পারলে? আমি এগুলো যখন ম্যাথ ডিসকাস করবো তখন বলে দেবো। ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।